থাবা। নমস্কার বন্ধুরা, আপনারা শুনতে চলেছেন আজকের গল্প থাবা। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। গৌরীপুর মোড়ে বাস থেকে নেমে ভীষণ অবাক আর হতভম্ব হয়ে পড়লাম। দেখি সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, তার উপর কোথাও কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই। হাতের ঘড়ির দিকে তাকাতেই আমি চমকে উঠলাম। রাত প্রায় 11:30 বাজে। ট্রেন মিস, তার উপরে ঠেলাঠেলি গুতোগুতি এড়ানোর জন্য দুটো বাস ছেড়ে দিয়েছি ঠিকই, তবে এতটা যে রাত হয়ে যাবে তা ভাবতেই পারিনি। হয়তো অতটা অবাক হতে হতো না যদি দীর্ঘ এ পথটা বাসের মধ্যে আরামে ঘুমিয়ে ঘুমিয়ে না কাটাতাম। তা যাই হোক, গৌরীপুর মোড় থেকে মিনিট 30 সাইকেল জার্নি করলেই 3-4টে ছোট্ট গ্রাম ও একটা বিরাট নির্জন ফাঁকা মাঠ পেরিয়ে আমার গায়ের দেখা মেলে। গৌরীপুর মোড় থেকে ডানহাতি রাস্তাটায় হনহনিয়ে ঢুকে পড়লাম আমি। ইট বিছানো এই পথটায় সীতাগঞ্জের সামনে দুটি শাখায় ভাগ হয়ে গেছে, আর তারই একটা ছুটে গেছে আমার গায়ের দিকে। ডানহাতি রাস্তাটা ধরে কিছুটা হাঁটার পর বাপাশে এক ছোট্ট বাড়ির বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। লোহার টিন বাঁধা সে দরজার ওপরের দেয়ালে বাংলায় মোটা মোটা অক্ষরে লেখা, সাইকেল জমা রাখা হয়। এটা বুড়ো পরেশ সেনের বাড়ি। যারা কাজকর্ম, লেখাপড়া ইত্যাদির তাগিদে গা ছেড়ে শহরের দিকে যায়, তারা প্রায় সকলেই এখানে তাদের সাইকেল আর মোটর সাইকেলগুলো জমা রেখে যায়। ভাড়া খুবই কম, সাইকেল প্রতি 5 টাকা আর মোটর সাইকেল 10 টাকা। বাড়ির টিনের দরজায় কয়েকবার সজোরে আঙুলের টোকা দিলাম, কিন্তু কোনো সাড়া মিলল না। শীতের ঠান্ডা হাওয়া দাঁতে দাঁতে কাঁপুনি ধরাচ্ছিল। মাথার মাফলারটা তাই আরও শক্ত ও কায়দা করে বেঁধে নিলাম। হাতের তালু দুটো ঘষতে ঘষতে ডাক দিলাম, কাকু দরজাটা খুলুন, সাইকেলটা নেব। তারপর আরও কয়েকবার আঙুলের টোকা দিলাম, তাও কোনো কাজ হলো না। খুড়তুতো এক দাদাকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে দেখি বেচারি খিদে পেটে কেঁদে কেঁদে কখন ঘুমিয়ে পড়েছে। এক বিরক্তিসূচক শব্দ করে দরজার দিকে ফিরে দাঁড়ালাম। দেখলাম ওপারে একটা কুঁজো কালো মূর্তি অন্ধকার ঠেলে দরজার দিকে এগিয়ে আসছে। কিছুটা সামনে আসতেই লোকটার হাতের হারিকেনের মৃদু আলোয় তাকে স্পষ্ট চিনতে পারলাম। হ্যাঁ, দোকানি পরেশ সেন। এতক্ষণে আশ্বস্ত হলাম। মনের অনেক দুশ্চিন্তা দূর হলো, মাথাটাও খানিক হালকা হলো। বুড়ো পরেশ সেন হারিকেনটা উঁচিয়ে ধরে আমার মুখখানা ভালো করে কয়েকবার দেখে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ও তুমি তো এত রাত অবধি কোথায় থাকো বাপু? আমি তেমন কিছু না বলে শুধু একটু হ্যাঁ হু দিয়েই তার পিছু পিছু ঘরে এসে ঢুকলাম। বুড়োর সারা শরীর কালো মোটা আরামদায়ক চাদরে ঢাকা, মাথায় মাংকি টুপি, পায়ে একজোড়া ছাল ওঠা কালো বুট, আর চোখে সেই চেনা মোটা ফ্রেমের চশমাটা। কয়েক সেকেন্ড বাদে টর্চ হাতে দরজার বাইরে বেরিয়ে এসে সাইকেলে চড়ে বসলাম, আর তৎক্ষণাৎ বাড়ির মোটা লোহার দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সাইকেল চালাতে থাকলাম। ইতিমধ্যেই হাতে 10 জোড়া গলিয়ে নিয়েছি। হঠাৎই খেয়াল করলাম কাঁপা কাঁপা ঠোঁট দুটো আমার অজান্তেই কখন গুনগুনিয়ে সুর ভাজতে শুরু করে দিয়েছে।
শিশুকালে পড়া সেই লাইনটাও মনে মনে আউড়ে উঠলাম। ওহু আহা কেন করো, শীত লাগে তো গানটি ধরো। এভাবেই গুনগুন করতে করতে চলল আমার অভিযান। তা প্রায় 15-20 মিনিট সেভাবেই যাওয়ার পর হঠাৎ যেন আবহাওয়ার হালকা পরিবর্তন অনুভব করলাম। ঠান্ডাটা বোধ হয় এবার একটু বেশিই হুল ফোটাচ্ছে। দেখলাম অন্ধকারে ডুবে থাকা বাড়িঘর আর গাছপালাগুলো কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তারা যেন আমাকে ঘিরে চুপেসারে কী সব ফন্দি এঁটে চলেছে। শিরদাঁড়া বেয়ে ঠান্ডা কিছু একটা যেন নিচের দিকে অনবরত নেমে যেতে থাকলো। সাইকেলের প্যাডেলে আমি জোরে চাপ দিলাম, কিন্তু সাইকেলটা আগের মতন আর টানতে পারলাম না। পা দুটো যেন ঠান্ডায় জমে গেছে। মনে হলো সাইকেলের পেছনে কেউ যেন হিমালয় পর্বতটাকে বেঁধে দিয়ে গেছে, আর আমি কেতরে কেতরে সেটাকে টেনে নিয়ে চলেছি। ভয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেললাম। আরও একবার সাইকেলের গতি বাড়ানোর ব্যর্থ চেষ্টা করলাম, আর ঠিক তখনই আমার ঠান্ডা দেহের বাম কাঁধে এক হিম শীতল হাতের থাবা এঁটে বসল। সাথে সাথে আমি বীভৎস এক চিৎকার করে সাইকেল থেকে গড়িয়ে পড়লাম। কাঁধের সেই জায়গাটা এখনও ঠান্ডা হয়ে রয়েছে, তবে থাবাটা যেন সরে গেছে মনে হলো। কয়েক সেকেন্ড বাদে আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। ঘোর মাতালের মতো পা দুটো কেঁপে চলেছে, আর গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। 2-3 বার ঢোক গিলে টিমটিমে টর্চের আলোয় চারপাশটাকে দেখলাম। তারপর ভয়ার্ত কাঁদো কাঁদো গলায় চেঁচিয়ে উঠলাম, কে তুমি, কি চাও? গলার আওয়াজ তো দূরের কথা, ছোটোখাটো কোনো শব্দও কানে এসে পৌঁছলো না। আমি সাইকেলটা 2 হাতে চেপে ধরে আবারও একবার চিৎকার করলাম, কে তুমি, কি চাও আমার কাছে? কয়েক সেকেন্ড কোনো সাড়া নেই। তারপর হঠাৎই এক সময় অমাবস্যার ঘন কালো অন্ধকার ফুঁড়ে ঠিক আমার কানের সামনে অশরীরীটা মৃদু ফাঁপা আর ভয়ানক ভাঙা ভাঙা স্বরে বলে উঠল, আমি কে, কি হবে তা জেনে? সাইকেলটা চালাও, দ্রুত চালাও, তোমার কোনো ক্ষতি করব না, অন্যথায় হে 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 তুমি শেষ। শব্দের সাথে বেরোনো তার মুখের ঠান্ডা বাতাস আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান ফুঁড়ে বেরিয়ে গেল, আর বীভৎস এক দুর্গন্ধে সারা গা গুলিয়ে উঠল। আমি মুখ বুজে প্রথমে সাইকেলে চড়ে বসলাম, তারপর প্যাডেল করতে আরম্ভ করলাম। এবারেও সেই একই কাণ্ড। সাইকেল টানতে গিয়েও টানতে পারলাম না, কোনো রকম গড়িয়ে চলল, যা হঠাৎই আমার বাম কাঁধে ঠিক সেই জায়গায় আর পেটের ডান দিকে আবারও তীব্র ঠান্ডা থাবার উপস্থিতি অনুভব করলাম। অশরীরীটা আমাকে 2 হাতে চেপে ধরেছে। দেহের ওই 2 স্থানের মাংসপেশি যেন জমে বরফ হয়ে গেল। এবার দেখলাম সাইকেলটা সজোরে ব্রেক কষলাম, তবুও থামাতে পারলাম না। গাছপালা ঘরবাড়ি ফুঁড়ে সাইকেল এগিয়ে যেতে থাকলো। এক সময় সাইকেলটা 3 মাথা রাস্তার মোড়ে এসে পড়ল। চিনতে পারলাম আমি সেই রাস্তা, এটাই তো সীতাগঞ্জ মোড়। মোড়ের বামহাতি রাস্তাটায় নামলেই আর 10-15টা মিনিটের পর প্রথমে পড়বে সেই ফাঁকা মাঠ, তারপরেই আমার গ্রাম। মনে পড়ল মাঠের মাঝখানের ভৌতিক শ্মশানটার কথা। কত না আজব, কত না ভয়ঙ্কর সব কাণ্ড ছোটবেলা থেকে শুনে এসেছি তাকে ঘিরে। গায়ের লোকেদের বলতে শুনেছি ওই শ্মশানে গভীর অমাবস্যার রাতে নাকি
সারা রাত জুড়ে চলে ভূতেদের তাণ্ডব। তারা পথিককে ভুল পথে চালিত করে মজা দেখে, আর তাদের থলির ভেতরে থাকা খাবার দাবার ফল মূল সবই আত্মসাৎ করে ফেলে। ঘণ্টাখানেক আগে অবধি আমি এই সকল রটনাগুলোকে এতটুকুও পাত্তা দিইনি, কিন্তু আজ এই গভীর অমাবস্যার রাতে দাঁড়িয়ে এক বীভৎস নতুন অভিজ্ঞতার শিকার হলাম। ঘটনা রটনা আর বিশ্বাস অবিশ্বাসের মাঝের সুদৃঢ় প্রাচীরটা যেন নিমিষেই এক উন্মত্ত সাগরের ঢেউয়ে বরফের মতো গলে গেল। অবশেষে এসে পৌঁছালাম শ্মশানের রাস্তাটায়। বহু দিনের চেনা পথটা আজ যেন অচেনা ঠেকছে। কিছুক্ষণ আগে অবধি চারিদিকটা ছিল ঘন অন্ধকারে ঢাকা, কিন্তু এ পথে পৌঁছে দেখি কোথা থেকে মৃদু মৃদু সব আলো পড়েছে। বড় বড় বট, অশ্বত্থ, শেওড়া গাছের চূড়াগুলোতে কি বীভৎস গা ছমছমে সে আবহাওয়া। কোনো একদল অশরীরী অতিথির অপেক্ষায় শ্মশানটা যেন সেজে গুজে বসে রয়েছে। সাইকেলের কেরিয়ার জুড়ে বিরাজমান অশরীরীটা তখন আর ততটা ভীতির সঞ্চার করছিল না, আর ঠান্ডা হাতের থাবাটাকেও আমার দেহ মানিয়ে উঠেছিল। মনে মনে ভাবলাম, একবার এই মাঠ পেরোতে পারলে বাঁচি। পেছনের অশরীরীটা কোথায় চলেছে? আমার সাথে সাথেই বাড়ি অবধি যাবে নাকি কে জানে। এই সকল ভাবতে ভাবতেই হঠাৎ এক জোরালো ঠেলা খেয়ে আমি সাইকেল থেকে ছিটকে রাস্তা দিয়ে গড়িয়ে পড়লাম শ্মশানের উল্টো দিকে নিচু মাঠে। মাঠের মাঝে চিত হয়ে পড়েই দেখলাম রাস্তার পাশে ঝুলে থাকা বটের ডালটা ধরে কেউ যেন হুড়মুড় করে গাছে চড়ে বসল। এতক্ষণ সঙ্গে সঙ্গে আসা অশরীরীটাই হবে বোধ হয়। তারপরই হঠাৎ শ্মশানের সমস্ত গাছপালা জুড়ে এক জোরালো আলোড়ন শুরু হলো, সাথে বিকট সব চিৎকার। সহস্র অশরীরীর দাপাদাপিতেই বোধহয় গাছের ডালগুলো হুড়মুড় করে একসাথে ভেঙে পড়ল। মাঠ ঘাট সব কাঁপতে শুরু করলো, আর ঘাস বিছানো সমতল মাঠটা অজস্র ফাটলে ভরে গেল। পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর সামর্থ্য ছিল না আমার, তবুও বহু কষ্টে কোনো রকম উঠে কাতরাতে কাতরাতে বাড়ি ফিরলাম। মুখ হাত পাটা ভালো করে ধুয়ে নরম বিছানায় শরীরটাকে টান টান করে মেলে দিলাম। সারা দেহে অসহ্য ব্যথা। থার্মোমিটারে দেহের তাপমাত্রা ধরা পড়ল 105 ডিগ্রি ফারেনহাইট। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম গায়ের ব্যথার বিন্দু মাত্রও নেই, শরীরের তাপমাত্রাও পুরোপুরি স্বাভাবিক। কালকের ঘটনাটাও আর অতটা দগদগে ঠেকছে না। দেখলাম আমার সাইকেলের কিছু কিছু অংশ বেঁকে গেছে। ইতিমধ্যে মা হাতে ব্যাগটা দিয়ে গেল বাজারে যাওয়ার জন্য। আমিও তৎক্ষণাৎ ব্রাশটা সেরে নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম। হাটটা বসে সীতাগঞ্জ মোড়ে, সেখানেই চলেছি। সেই একই পথ। কয়েক মিনিট পর শ্মশানের রাস্তাটায় এসে পৌঁছালাম। সাইকেল থামিয়ে শ্মশানটাকে ভালো করে দেখতে লাগলাম, কিন্তু সেখানে অস্বাভাবিক কিছুই খুঁজে পেলাম না। গাছগুলো আগের মতোই ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে, আর ঘাস বিছানো মাঠটাও রয়েছে আগেরই মতো সমতল। আমি আর কিছুই ভাবতে পারলাম না। মাথাটা আবার ভার হয়ে আসতে থাকলো। শ্মশানটা, বেটে বেটে ঘাস আর লোহার চুল্লিটা আমার দিকে ঘাড় ফিরে সমানে হেসে চলেছে। তো বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লেগেছে তা একটা লাইক আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।